আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব। আর আজকের পর্বে আমাদের বন্ধু রয়েছেন, বহু পুরনো দিনের বন্ধু, প্রাচীনই বলা যেতে পারে, শুভময় সরকার। হ্যাঁ, সবাইকে এবং তোমাকেও এখানে একটা অফিসিয়াল হোক যে ভালো লাগছে। আমি তো প্রায়ই দেখি, প্রায় সবগুলোই দেখি, হয়তো কখনো দু একটা বাদ যায়, এবং সেখানে আজকে আমি কুশীলব, সুতরাং খুব ভালো লাগারই কথা। অবশ্যই তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। পুজোর পর কেমন? হ্যাঁ, এই সময়টা আসলে হেমন্তকাল তো আমার খুব প্রিয় ঋতু। এটা একটা অসাধারণ মাদকতা রয়েছে, এবং হেমন্তকাল, হ্যাঁ, সামনে সুন্দর শীতকাল আসার সময় আসছে আর কি। গিনিগলা রোদ, বর্ষা না, মানে এখন তো বয়স বাড়ছে। একসময় বর্ষা খুব প্রিয় ছিল, বর্ষা এখন না আমার কাছে আর আগের মতন প্রিয় নয়। এই কারণে যেন আমার মনে হয় বর্ষাটা এখন নানান রকম বিধ্বংসী হয়ে উঠছে দিন দিন, এবং বিশাল আমরাই দায়ী, পরিবেশটা চলে আসছে সেখানে। কিন্তু আজকের বর্ষা আমার কাছে আর রোমান্টিসিজম মানে না, বরং হেমন্ত অনেক বেশি রোমান্টিক আমার কাছে। ঠিক, একদম তাই। সেসব কথা হবে ধীরে ধীরে, স্তরগুলো খুলতে থাকবে। প্রথমে জানতে চাইবো যে উৎসবের শুরু, আনুষ্ঠানিকভাবে হয়তো দুর্গাপুজো হয়ে গেছে, উৎসব শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ, কিন্তু আমরা যারা লেখালেখি করি আমাদের উৎসব শুরু। জেলা হবে, অঞ্চল হবে, শেষ পর্যন্ত কলকাতা হবে। একদম তাই, তারপরে শেষ কলকাতা বইমেলা দিয়ে শেষ। আমাদের শিলিগুড়িতেও সামনে, তারপরে সরস্বতী পুজো, মোটামুটি দোল একটা পর্ব শেষ হবে। একদম ঠিক। এবার জানতে চাইবো যে মল্লার লিটল ম্যাগাজিন, সেই মল্লার করব তার সূচনা পর্বের কথা। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, যেহেতু তুমি শুরুটা বন্ধু বলে জায়গাটাকে ধরলে, ঠিকই ধরেছো। মল্লারের ইতিহাসটা এই শহরে বা উত্তর পশ্চিমবঙ্গে যারা জানেন জার্নিটা অনেকটাই, মানে প্রায় জন্মলগ্ন না হলেও তার পরপর থেকেই, মানে খুব হাঁটি হাঁটি পায়ের সময়টা থেকেই যে কজন জানেন তার মধ্যে তুমি একজন। কারণ ঠিক তোমার পিছু পিছু মল্লারের পরপরই কিন্তু কিছুদিন পরেই কিন্তু পদ্ম পত্রিকা শুরু হলো। এবং আমার মনে আছে একটা, আসলে আমার স্মৃতি ভীষণ, বয়স বাড়ছে তখন পুরোনো কথাগুলো বেশি মনে পড়ে। আমার মনে আছে আমরা কোন একটি সংগঠনের ঘরের, ওই সাহিত্য সংগঠন, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ঘরে একটা অনুষ্ঠানে বেরোনোর পর তোমার কবিতা পাঠ ছিল সম্ভবত, তখন আমিও কবিতা লিখতাম বেশি। তো আমার শুরুতে তুমি কবিতা লিখতাম, আমরা আড্ডা মারছিলাম ওই সামনে, যেরকম একটা দঙ্গল বেঁধে সবাই মিলে। তুমি আমাকে বললে যে ভাবছি কি, যে একটা পত্রিকার কথা ভাবনা চিন্তা অনেকদিন থেকে আছে, এবার একটু ব্যাপারটাকে মানে বাস্তবতার দিকে যাবো। যে তো আমি বললাম যে নাম কি হচ্ছে পত্রিকার, এখনো কিছু ঠিক করিনি। তার মাস 6-এর মধ্যেই, বা এরকম অতটা ডিটেলস মনে নেই, মাস কিছুদিন পরে শুরু হলো পদ্ম পত্রিকা। আর তোমার সঙ্গে আমার পরিচয় যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিওতে আমার একটা অনুষ্ঠান ছিল। তুমিও তখন সদ্য বিভিন্ন বাচ্চাদের একটা অনুষ্ঠানের পরিচালনা করছিলে। আমি সে সময় ওই প্রান্তিক ম্যাগাজিনের একটা, যেটা ওয়েব তো নয়, বেতার ম্যাগাজিন। আচ্ছা, ঠিক আছে, লাইনটা একটু অন্যদিকে চলে গেল, যদিও সবটাই প্রাসঙ্গিক। তোমার কাছে জানতে চাইবো মল্লারের জন্ম কথা, এবং তোমার ভেতরে যে এই লিটল ম্যাগাজিন সংগ্রামের, আন্দোলনের যে বীজটা, সেটা ঠিক কোন, এটা তো কিছুটা দেখে অবশ্যই কিছুটা প্রভাবিত হয়ে। আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার মানে আমার বাবা খুব, তুমি জানোই, সাহিত্যিক মানুষ ছিলেন, প্রাবন্ধিক, একদম। আমি দায়িত্ব নিয়ে বলছি অন রেকর্ড, যে পূর্বদেশ পত্রিকা উত্তর পূর্বাঞ্চলের অখিল দত্ত সম্পাদিত, যেটা এখন বন্ধ হয়ে গেছে অখিল দত্ত মারা যাওয়ার পরে, একা এবং কয়েকজন, তার আগে অধুনা, একাল, উত্তর 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 মেঘ নামে একটা পত্রিকা হতো। হ্যাঁ, এই যে নানাবিধ লিটল ম্যাগাজিনের উত্তর পূর্বাঞ্চলে শুরু হলো, মানে তার আগে হয়তো বিজিত ভট্টাচার্যরা করেছেন
অন্য অঞ্চলটায়, হ্যাঁ। আমি গুয়াহাটি ব্রহ্মপুত্র উপত্যকার কথা বলছি। আচ্ছা, এগুলোর বেশিরভাগই কিন্তু প্রথম পরিকল্পনা তার একদম শুরুটা আমাদের বাড়ির রোববারের আড্ডায় হতো। সেখানে বীরেন্দ্রনাথ রক্ষিত, বিখ্যাত কবি অধ্যাপক বীরেন্দ্র রক্ষিত, অখিল দত্ত, সুভাষ কর্মকার, দেবীপ্রসাদ সিংহ সদ্য মারা গেলেন, হ্যাঁ। একাম্র কয়েকজনের, উদয়ন বিশ্বাস, মানে তুমি ওরকম একটা পরিবেশে, ফলে আমার না লিটল ম্যাগাজিনের কনসেপ্টটা তৈরি হলো। তার পরবর্তী সময় তুমি জানো সেই সময় কলকাতা বইমেলা, তখন ময়দানের বইমেলা, দেখতাম লিটল ম্যাগাজিনের সব ছেলে মেয়েরা সব, তখন তারা এখন অনেক বয়স হয়ে গেছে, সেই সমস্ত লাডলিকাদের দেখতাম। আর কলেজ স্ট্রিটে তখন ওই কোন একটা কাগজের বাগ মানে একটা পত্রিকা, যেটা লাডলি দাঁড়া করতো, লাডলি মুখার্জিরা পরবর্তীতে সিনেমার দিকে চলে যায় লাডলি মুখার্জি, ওরা যখন কাগজের ব্যাগ করতাম দূর থেকে, না আমি তো মফস্বলী ছেলে, দূর থেকে দেখতাম। হ্যাঁ, আমি বড় হয়েছি আসাম, গুয়াহাটিতে, আর কিন্তু কলকাতা আমার বেস্ট ছিল, কারণ আমাদের পারিবারিক ভাবে পড়াশোনাটা কোথায়? স্কুলিং গুয়াহাটি, তারপরে কলেজের একটা অংশ শুরুটা মানে 11-12টা কলেজে পড়ানো হতো তখন। আচ্ছা, হ্যাঁ, আমি গুয়াহাটি, আচ্ছা, তারপরে আমি কলকাতায় চলে যাই, কিন্তু সেখানে হোস্টেল টোস্টেল, যেহেতু আমাদের পারিবারিক বাড়িটা কল্যাণীর পাশে। না, তোমার ওই মানে ব্যাচেলার ডিগ্রিটা কোথা থেকে? জলপাইগুড়ি এসসি কলেজ, ফলে জলপাইগুড়ি আমার হোম টাউন হয়ে গেছে, দ্বিতীয় হোম টাউন। আচ্ছা, আমার মানে বাড়ির থেকে বেরিয়ে প্রথম যদি বলা যায় যে হোস্টেল জীবনের শুরু, সেটা জলপাইগুড়ি এসসি কলেজ। আচ্ছা, ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল। তার মানে পড়াশুনো নিজে উত্তরবঙ্গ অনেকটা মানে বিভিন্ন জায়গায়, মানে আর সব রকম জায়গার, দেখো জলপাইগুড়ির একটা আলাদা ঘ্রাণ আছে, হ্যাঁ, আবার শিলিগুড়ির একটা আলাদা ঘ্রাণ আছে, আবার তোমার আসামের একটা আলাদা ঘ্রাণ আছে, আবার তুমি হরদম কলকাতা গুয়াহাটি করছো, সেখানে কলেজ স্ট্রিটের একটা আলাদা, আবার কফি হাউসের অ্যাম্বিয়েন্স আলাদা, প্রত্যেকটা ঘরানা আলাদা, প্রত্যেকটা ইতিহাস আলাদা, একদম তাই। আর প্রত্যেকটাই তোমার মধ্যে জারিত হয়েছে, ভীষণ ভীষণ, একদম সত্যি কথাটা বলেছো, মানে তিন-চার জায়গা, তার মানে একদম সবগুলোরই প্রায় তুমি তখন একেবারে মাটির তাল, মানে সবগুলোই তোমার ভেতরে প্রবেশ করেছে, একদম একদম। হ্যাঁ, তার মানে অনেক কিছু মিলে একটা তুমি আলাদা ভাবে কোনো নির্দিষ্ট একটা জায়গার এসেন্সের ঊর্ধ্বে উঠে গেছো। হ্যাঁ, হয়তো মনের জায়গাটা হ্যাঁ, ফলে একটা জায়গা আমার মনে হয়েছিল যে যখন প্রথম মল্লার করতে এলাম, হ্যাঁ, আমার যেটা প্রথম মনে হয়েছিল যে আমি জানি না কতদূর সফল হবে, কিন্তু মল্লার যখন আমি করব, আমি কোনোভাবেই শিলিগুড়ি একাদশ খেলতে আসবো না, আমি একটা লোকালাইজ ম্যাগাজিন হয়ে থাকবো না, আমি মূল যে লিটল ম্যাগাজিন স্রোত বা বাংলা সাহিত্যের মূল স্রোত, আমি মনে করি যে বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্রোত হচ্ছে লিটল ম্যাগাজিন, অবশ্যই। সেই স্রোতে থেকে আমি সামগ্রিক বাংলা সাহিত্যকে ধরবো, মানে আমি শিলিগুড়ির থেকে একটা পত্রিকা, কোথাকার পত্রিকা, শিলিগুড়ির পত্রিকা, আজকে পদ্ম কি শিলিগুড়ির পত্রিকা, বাংলা সাহিত্যের পত্রিকা, একদম, সেটা বিদেশে থাকলেও তিনি বলবেন বাংলা সাহিত্যের পত্রিকা, মল্লারও তাই, এবং আরো অজস্র পত্রিকা আছে। যেমন কিছু কিছু কাগজ আছে শুধু উত্তরবঙ্গের মানুষদের নিয়ে করা হয়, সেটা ঠিক আছে, সেটা একটা যায়, করে সেটার একটা আলাদা ভ্যালু নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমি সেভাবে কাজটা করিনি। আমার মনে হয়েছে যেটা, যে যার জন্য ওই জায়গাটায় এলো, যে পুরো বাংলা সাহিত্যটা। না, আবার একটা ব্যাপার আছে, তোমার কথাতেই বলি যে কেউ উত্তরবঙ্গ নিয়ে কাজ করছে, সেটাও তো বাংলা সাহিত্যেরই কাজ হচ্ছে, একদমই তাই, তাই নাকি? একদম বাংলা সাহিত্যের কাজ হচ্ছে, হ্যাঁ, মানে আলাদা করে যে একটা শ্রেণী করা, কিছু কিছু কাগজ আছে, দেখেছি তুমি এটাকে কতটা সমর্থন করবে, উত্তরবঙ্গের লেখক, জলপাইগুড়ি জেলা, এই জায়গাটা আমার ভীষণ মনে হয় কিছুটা সংকীর্ণতা রয়েছে। হ্যাঁ, একদমই, আমি মনে করি যে আরো দৃষ্টিভঙ্গি অনেক প্রসারিত হওয়া দরকার। একদম তাই। এবার কি তোমার নিজস্ব লেখালেখির জায়গাটা, একদম যেখানটায় অনলি শুভময় সরকার, সেই জায়গাটা, সেটা তো শুধু একার সঙ্গে একার খেলা, একদম। সেই জায়গাটা কবে থেকে তোমার ভেতরে কনসেন্ট্রেট করে? দেখো, তুমিও কবি, আমি গদ্যকার, আজকে গল্পকার, কথাকার, যাই করি চেষ্টা করি করতে, কতটুকু কি হয় আমি নিশ্চিত নই, তবে একটা কথা বলি, সম্পাদনা করলে লেখালেখি, নিজের লেখালেখি যথেষ্ট মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আমি মনে করি, কারণ আর কিছু না, সময়। আচ্ছা, আমি যে সময়টা গদ্যে দিতে পারতাম, সেই সময়টা আমাকে ভাবতে হচ্ছে এই পরের সংখ্যায় আমার ফোকাস কি হবে, কোন ফিল্ম পরিচালক, এবার শতবর্ষ, অনেক কিছু ভাবতে হচ্ছে। তুমিও জানো সম্পাদনা করা একটা বড় জায়গা, কিন্তু আমি একটা সময়ের পরে কবিতা যখন লিখতে লিখতে, আমার ছাত্র জীবন থেকে কবিতা লেখা শুরু করেছি, সেই সময় আমি এসি কলেজে পড়ি, আমাদের কবিতা আন্দোলন হচ্ছে তখন, সে সময় সাংঘাতিক ব্যাপার, বিজয় দার আমাদের সিনিয়র, বিজয় দে, সমর রায়চৌধুরী, শ্যামল সিংহ, তো
একটা সময়ের পরে মনে হলো কি যে আমি না যা বলতে চাই, আমার জীবনের যে দর্শন, যে যা ভাবনা, সেটা আমি আর কবিতায় একটা পারছি না। ঠিক, কেন কবিতার তো একটা খুব তার একটা ছোট্ট পরি না, আমি পারছি না, আমার একটা ত্রুটি, আমার সেই ভাষাটা হয়তো তোমার মনে হয়েছে, আমার মনে হয়েছে আমি পারছি না। কিন্তু আমার কবিতা সে সময় যারা পড়েছেন তারা বলছে সে সময় বিকাশ, আমি, গৌতম গুহরা, এরা আমরা সবাই খুব কাজ করছিলাম। আমার মনে হয় আমি পারছি না, আর আমি না জোর করে কোনো কিছু করতে পারি না। তখন আমি না আস্তে আস্তে এমনি আমার গদ্যের প্রতি আমার একটা টান ভীষণ ছিল। আমি তখন না খুব সন্দীপন পড়ছিলাম, আমি সেই সময় সন্দীপন চট্টোপাধ্যায়ের ইয়েগুলো, প্রতিক্ষণের যে সংকলন বা যাই হোক পড়ছিলাম। আমার না তখন মনে হলো আমি লিখবো, গদ্যই লিখবো। তার আগে টুকটাক লিখেছি, কিন্তু আমি লিখতে যে দেখলাম আরে আমি তো অনেক বেশি খুলতে পারছি, আমি ডানা মেলতে পারছি, আমার স্পেস পাচ্ছি, সেই ঢুকে যাওয়া। আর বলতে পারো যে নিজের লেখালেখি কেন করি, তাহলে এই কথাটা বলতে হয়, সেই খুব চিরাচরিত কথা যে আমি আর কিছুই হয়তো করতে পারতাম না। আচ্ছা, ঋত্বিক ঘটক বলেছিলেন যে আমি কিছুই করতে পারতাম না, আমি ফিল্ম, যদি অন্য কিছু করতে পারতাম ফিল্ম না করে সেটাই করতাম। অবশ্যই। আমি যদি খুব ভালো ক্রিকেট খেলতে পারতাম হয়তো দেখা গেল আমি ক্রিকেটই খেলতাম, কিন্তু আমি ভালো ফুটবল খেলতাম। আমি পরে সেটা খেলাটা ছেড়ে দিয়েছি, সেটা আলাদা বিষয়। রাজনীতি করেছো কখন? ভয়ঙ্কর ভাবে ছাত্র রাজনীতি আমি সাংঘাতিক ভাবে করেছি, শুধু করেছি না, বামপন্থী ছাত্র রাজনীতির একেবারে, হয়তো আমি আর কিছুদিন যদি রাজনীতিটা করতাম তাহলে হয়তো আমি আরো বড় জায়গায় যেতে পারতাম। কিন্তু একটা সময়ের পরে, এরপর তুমি যে প্রশ্নটা করতে পারতে সেটার উত্তর আমি আগেই দিচ্ছি, তাহলে রাজনীতিটা করলে না কেন বেশি দিন? কারণ আমি বুঝলাম যে এটা আমার জায়গা নয়। কারণ আমাকে প্রশ্ন করা, লেখক হিসেবে আমার মাথার ভিতর তো কাজ করে, আমাকে প্রশ্ন করতে হবে। তো ইফ আই ক্যানট আস্ক আরাইজ এনি কোশ্চেন, আমি যদি প্রশ্নই করতে না পারি, করলে আমি রাজনীতিতে থাকতে পারবো না। তাহলে যদি প্রশ্ন করতে হয়, আমার লেখার মাধ্যমে প্রশ্ন আসবে, আমি রাজনীতি থেকে সরে আসলাম। রাজনীতি আমরা সবাই করি, একটা রাজনৈতিক সমর্থন, ইসরায়েলের প্রতি সমর্থন, সেটা আলাদা ব্যাপার। দলীয় রাজনীতি থেকে আমি সরিয়ে এসেছি। একদম তাই। আর নিজের লেখালেখি, হ্যাঁ নিজের লেখালেখি আমার মনে হচ্ছে ওটা ছাড়া আমি পারবো না। প্রসঙ্গ করে ক্রমে বলি, তুমি পড়েছো, যারা পড়েননি বা যাদের হাতে অনেকদিন আগের সংখ্যা, হাসান আজিজুল হককে আমি একটা প্রশ্ন করেছিলাম একটা সাক্ষাৎকারে মল্লারের, বলেছিলাম হাসান দা আপনি লেখেন কেন? হাসান আজিজুল হক আপনারা জানেন কিংবদন্তি লেখক একেবারে। হাসান আজিজুল হককে জিজ্ঞেস করেছিলাম আপনি লেখেন কেন? তো হাসান দা বড় জলপাইগুড়ি সার্কিট হাউসে হয়েছিল ইন্টারভিউটা, বলেছিলেন দেখো ভাই, জীবন খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, জীবন খুব সিগনিফিক্যান্ট। যেহেতু জীবন সিগনিফিক্যান্ট, আমাকে তার একটা ডকুমেন্টেশন দরকার। রিমি দে জীবনটা তোমার গুরুত্বপূর্ণ মনে করো, তোমার ভাবনাগুলো, জীবনের মধ্যে খাওয়া পড়া ঘুমানো না, ভাবনা চিন্তাকে গুরুত্বপূর্ণ, আমার বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, বেঁচে থাকা খুব বিশিষ্ট, এই শব্দটা ব্যবহার করেছিলেন, বিশিষ্ট বেঁচে থাকা। এই বিশিষ্ট বেঁচে থাকার একটা ডকুমেন্টেশন দরকার, সেই ডকুমেন্টেশনটি তো আমার লেখা। তুমি একটু আগে বলছিলে যে ক্যামেরার বাইরে যখন আড্ডা হচ্ছিল, যে 100 বছর পরে যদি কোথাও কেউ কোনোদিন আমাদের যদি কিছু কোথাও কন্ট্রিবিউট করে থাকি, এটাই তো আমার বেঁচে থাকা, আর কি। একদম তাই, আমরা তো সবটাই মুছে যাবো, কয়েকদিন পরে তো মরে যাবো। একদম তাই। আর 100 বছর পরে না, এই যে লেখালেখির জায়গায় বা গোটা সাহিত্য মহলটাই যদি বলি, একটু তো খাওয়া খাই থাকে, এগুলো চলতেই থাকে। কিন্তু আমরা যখন এগুলো করি বা আমরা দেখি, এই যে তুমি বললে 100 বছর পরে যদি আমরা পেছন ফিরে পুরনো শেকলটা যদি আমরা পেছন দিয়ে খুলি, জংভরা শেকলটা যদি টান দিই, তখন কিন্তু দেখবো যে সবগুলো একসাথে। তখন কিন্তু আলাদা আলাদা করে মল্লার, আলাদা আলাদা করে পদ্য, আলাদা আলাদা করে বিজয় দে, আলাদা আলাদা করে বিপুল দাস, মনে রাখে, এগুলো কিন্তু থাকবে না। আমরা দেখি এই যুগ, একদম তাই, কল্লোল যুগ, মডার্ন আধুনিক যুগ, রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ মানে শুধু রবীন্দ্রনাথ নন না, তার সঙ্গে প্রভাবিত, তার অনুসারী, তার পরবর্তীকালে তার সঙ্গে যারা ছিলেন, তার বিরোধী, সবগুলি রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ, তারপরে গোটাটা হয়ে গেল কল্লোল কালিকলম। কল্লোল কালিকলম পর হয়ে গেল। ভাবো যে এই সময়টায় যারা আমরা এই সময় কাজ করছি, তারা কিন্তু আর আলাদা আলাদা ভাবে থাকবে না, ঠিক সময়কে থাকবে, একদম একটা সময় থাকবে, সময়ের প্রতিনিধি হচ্ছে আমরা, সময়ের মানে একটা গোটা, যে গোটাটাই তো আন্দোলন, তাই না? একদম। খাওয়া পড়ার বাইরে দেখো সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, একদম, এটাই জরুরি।
এটা তো সেকেন্ডারি প্রচুর একদম। মানুষের কাছে। আমাদের মতো কিছু মানুষের কাছে হয়তো এটা ভীষণভাবে প্রায়োরিটি রয়েছে, কিন্তু এটা ছাড়াও কিন্তু বেঁচে থাকা যায়। যাচ্ছে তো, বেশিরভাগ লোক কিন্তু সেভাবেই বেঁচে আছে। তাহলে সেই জন্যই তো, সেই কথাটাই আর কি আলোচনার মধ্যে কিন্তু এখন আমরা। ব্যাপারটা হচ্ছে কি, ধরো হুম, তাদের চোখে হয়তো আমরা কি সব ফালতু একটা কাজে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছি, আবার আমার মনে হয় যে এভাবেও বেঁচে থাকা যায়। এইভাবেই বেঁচে থাকা যায়। কিভাবে কি করতে একজন মানে ভীষণ পরিচিত একজন মুখ কবিতার, উনি বলছিলেন আচ্ছা আমার খুব জিজ্ঞাসা ছিল যে যারা লেখালেখি করে না তারা ফেসবুকে কি করে। হুম, তারাও তো করে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ফেসবুক শুরু করে। হুম, যারা লেখালেখি করে না, মানে যারা লেখালেখি করে তারা তাদের কাজটুকুকেই খালি এখানে এভাবে রাখছে। হুম। কিন্তু যারা ধরো সাহিত্য করছে না, তারা সোশ্যাল মিডিয়ায় কিভাবে কাজ করছে? করছে নানান জন নানাভাবে আর কি। আহ, তা তোমার এই সময় কি কি কাজ চলছে? মল্লারের পরবর্তী কিছুদিন আগে তো হলো হুম, মল্লারের একটি সংখ্যা, হুম, পরবর্তী পরিকল্পনা কি? হুম। এবছর পরপর 3 বছর আমরা 3টে কাজ করেছি। হুম, এক, হুম, সত্যজিৎ রায়ের শতবর্ষ, হুম, মৃণাল সেন শতবর্ষ। এবছর আমরা ফোকাসে কাজ করেছি ক্রোড়পত্র, ঋত্বিক কুমার ঘটক শতবর্ষ। আগামীতে মল্লারের ফোকাসে গল্প কবিতা যেরকম থাকছে থাকছে, হুম। প্রবন্ধ, আমাদের ফোকাসটা হচ্ছে শতবর্ষে তপন সিংহ। আচ্ছা, তপন সিংহের উপর কাজ, কারণ আমি মনে করি তপন সিংহ ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উনি তেমন ভাবে এটা পাননি। চলচ্চিত্র পরিচালক, হুম, গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ভীষণ পরিচালক। গুরুত্বপূর্ণ উনি। আর তোমার ব্যক্তিগত লেখালেখির জায়গাটায় কি ভাবছো? আমার আপাতত আমি না গল্প তো কিছু লিখছি, হুম। জানোই তো কিছু অর্ডারি গল্প থাকে, হ্যাঁ, ওগুলো এটা তো থাকে, হ্যাঁ। পাঠাতে হবে। মানে একটা ধরো লেখার মধ্যে রয়েছি, কিন্তু কোনো অর্ডার ছাড়া নিবিড় ভাবে যদি জড়িয়ে থাকি, আমি দুটো লেখা, আমার একটা উপন্যাস, হুম, উপন্যাসের নামকরণ এখনো হয়নি, উপন্যাসটা বড় উপন্যাস হবে। আচ্ছা তার মানে কি ভাবনাটা কিরকম একটু জাস্ট আমাদের শ্রোতাদের জন্য? কিছুটা ওই আমার ছায়া মানুষের মতো কোথাও একটা আত্মজৈবনিক ব্যাপার, আসলে লেখক তো রয়ে যান হ্যাঁ তার হ্যাঁ, ভেতর। লেখক কিছু না কিছু, একটি হ্যাঁ। ছেলে তার অ্যাডোলেসেন্ট পার হচ্ছে, বড় হচ্ছে, তার পাশাপাশি সে একটা ভয়ঙ্কর ভাষা আন্দোলন দেখছে, ভাষা বিদ্বেষ আন্দোলন, এবং এটা জাতি আন্দোলন, জাতি দাঙ্গা দেখছে, ভয়ঙ্কর জাতি দাঙ্গা। সেই জাতি দাঙ্গার মাঝখানে একটা ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তার জীবনের যৌনতা নিয়ে ভাবনা, তার জীবনের চারপাশকে মিলিয়ে দেওয়া, একাধারে তার অ্যাডোলেসেন্ট, সেই সময় একটা আমাদের নতুন একটা ভাবনা, একদম তাই। রোমান্টিসিজম, যৌনতার নতুন উন্মেষ, পাশাপাশি একটা আন্দোলন। সেই আন্দোলনটা ভয়ঙ্কর ভাষা বিদ্বেষের আন্দোলন এবং এটা জাতি দাঙ্গা। বাহ। হ্যাঁ, আমি সেখানে হয়তো প্রচ্ছন্ন হয়ে রয়ে গেছি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা রয়েছে কিছুটা। আচ্ছা, হ্যাঁ। সেই ছেলেটা বড় হচ্ছে, বড় হতে হতে চোখের সামনে দেখছে যে মানুষগুলো এতদিন যাদের সঙ্গে ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, তাদের সে অন্য ভাষাভাষীর, তার চোখের রং বদলে যাচ্ছে। আচ্ছা, দেখছে পাড়ার পাশের পাড়ার যে দাদাকে দেখেছিল, হঠাৎ সে নেই, কি ব্যাপার, অ্যাবসকন্ডেড। তার 8 মাস পরে ব্রহ্মপুত্র পারে তার ডেড বডি পাওয়া যাচ্ছে সিআরপির গুলিতে। এই একটা জায়গা, তার মানে ঠিক এই জায়গাটায় মানে খুব সম্ভবত নকশাল আন্দোলনের ওই প্রভাবটাও তোমার কিছুটা এখানে আছে। কিন্তু আমি এটা নকশাল আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন ছিল, এটাও রাজনীতি, তবে এটা হচ্ছে নর্থ ইস্টের বলতে পারো ভাষা আন্দোলন, তুমি কিছুটা জানো। উত্তর পূর্বাঞ্চল জুড়ে বিশেষত আসামের সেই অংশ। 19শে মে সেই সময়কার, মানে সেই জায়গাটায় তোমার একটা জন্ম বীজও রয়েছে। তাহলে আমাদের শ্রোতারা নতুন কিছু হয়তো পাবেন আশা করি। হ্যাঁ, তোমার এই নিজস্ব কাজ এবং মল্লারের কাজ নিয়ে তুমি মানে ভীষণ ভালো থাকো। এবার একটা ছোট্ট জায়গায় আসি, যে তোমার পারিবারিক জীবন, তোমার লেখক জীবন এবং তোমার কর্মজীবন, নিশ্চয়ই আমরা যেভাবে লেখালেখি করি এটা পেশাগত জায়গা হতে পারে না, এটা একটা শিক্ষকতা করি, শিক্ষকতা আমার পেশা। সেগুলো তুমি কিভাবে মানে করতে গিয়ে কি কোনো সমস্যা কখনো হয়েছে? সমস্যা হয়নি, আমি এটা বলি এখানে, বরং তুমি সহযোগিতা পেয়েছো। আমি আমার সহকর্মীদের থেকেও সহযোগিতা, উৎসাহ, প্রেরণা পেয়েছি। আচ্ছা, একইভাবে আমার পরিবারের লোকজন, আমার বাবা যতদিন জীবিত ছিলেন, আমার মা যতদিন জীবিত ছিলেন এই বাড়িতে, তারা আমাকে ভীষণ ভাবে সাহায্য করে গেলেন। আমার বাবা পণ্ডিত মানুষ, কোথাও আটকে গেলে বাবা বলতেন, যাও ওই ঘরে বইটা অমুক কাকে আছে, বইটা দেখো, ওখানে রেফারেন্স পাবে। এটা আমি বড় পাওয়া। আমাকে গুগল ঘাটার ব্যাপার তখন ছিল না, আমার ইনফরমেশনের জন্য, সাহিত্যের ইনফরমেশনের জন্য আমার বাবাই যথেষ্ট ছিলেন। আর তুমি খুব লাকি, ভীষণ লাকি। আরেকটা কথা ছিল, আমার মা ছিলেন ভরাসিয়াস রিডার,
আমার আচ্ছা। মা মৃত্যুর দুদিন আগে অব্দি অতীন বন্দ্যোপাধ্যায় নিয়ে পড়েছিলেন, পথের পাঁচালী নিয়ে পড়ে থাকতেন প্রায়, হ্যাঁ, এবং ঘোরের মধ্যেও আমার মা নীলকণ্ঠ পাখির খোঁজে ডায়লগ বলতো, সে বই আছে আমার কাছে, মানে লিখে তুমি রাখতো। একেবারে পারিবারিক ভাবে আর আমার স্ত্রী হুম আমাকে মানে কি বলবো, এই জায়গাটা এত সহযোগিতা করেছে, মানে আমি আমার লেখার সময় সব রকম মানে সামাল দিয়ে নিয়েছে, অন্য জায়গাগুলোকে মেয়ের বড় হয়ে আঠা ও সামলে দিয়েছে আমাকে। কিনেছি, কিন্তু আমি হয়তো টেনশন যাতে না করি তার জন্য ও হেডেকটা নিয়ে নিয়েছে অনেক। মেয়ের হাতে তোমাকে কমফোর্ট জোনটা দেওয়ার জন্য। আমাকে কমফোর্ট জোন, আমি লিখতে পারি, করতে পারি। ভীষণ ভালো লাগলো এটা তোমার সঙ্গে এই কথা বলে, এবং তুমি যে মানে এইরকম ভাবে পজিটিভ ভাবে ভেবেছো বিষয়টা। হ্যাঁ, চলতে চলতে কখনো কি কিছু হয় সেগুলো হয়েছে, সেগুলো ইগনোর করে দিয়ে সব ওভারকাম করতে, এগুলো মানে পুরোটাই মানে ওকে আমরা বন্ধু হিসেবে বাইরে থেকে যতটা দেখি সেখানেও দেখেছি সব রকম নীতিগুলোকে ও একদম প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। আমার মনে হয় এখানেই একজন লেখকের জয়। সময় তুমি খুব ভালো থেকো। একদম, তুমিও ভালো থেকো, এবং তোমার এই প্রজেক্ট চলুক। আমরা আরো শুনি না কত মানুষের কত কথা শুনবো। একদম তাই না, আমি এরপরে এই বিষয়টাকে আরেকটু অন্যভাবে ভাববো, আরেকটু মানে প্রফেশনালি, মানে আই মিন প্রফেশনালি অর্থনৈতিক দিক দিয়ে নয়, চিন্তাগত দিক দিয়ে। তোমাদের কাজগুলো এর মধ্যে দিয়ে এক্সপ্লোর হোক। কমার্শিয়ালি বলো, তুমি প্রফেশনালি বলো। হ্যাঁ, ওটা তো আলাদা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, পাশাপাশি ভালোবাসা। একদম, হ্যাঁ। যারা দেখছেন তাদেরকেও বলি যে এই যে আমি আমার কথাগুলো আজকে বলতে পারলাম আমার বন্ধুর এই ইয়েতে, তার এই সুযোগটা করে দিল আমাকে বন্ধু রিমিদে। মনে হলো যেন অনেক কিছু বলার ছিল, এই কথাগুলো বলার ছিল, এবং ও খুব সুন্দরভাবে বের করে নিয়ে এলো আমার কাছ থেকে। ধন্যবাদ তোমাকেও। অবশ্যই নিলাম। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার।